নাম জানা বা অজানা কিছু বিখ্যাত লেখকের গল্পের ডালি নিয়ে সাজানো আমাদের এই নিবেদন হরর সাসপিসিয়াস পয়েন্টে জানাই সকলকে স্বাগত। আজকে আমাদের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আকাশবাণী। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম 1899 সালের 30শে মার্চ, মৃত্যু 1970 সালের 22শে সেপ্টেম্বর। অবদান সত্যি অনস্বীকার্য। তার জন্ম উত্তরপ্রদেশের জৌনপুর শহরে, আদিনিবাস উত্তর কলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চলে। তার রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় তার মাত্র 20 বছর বয়সে, বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াকালীন। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আজও আমাদের কাছে জনপ্রিয়। এছাড়াও তার সৃষ্টির মধ্যে ঝিন্দের বন্দি, তুঙ্গভদ্রার তীরে, ভূমিকম্পের পটভূমি ইত্যাদি উল্লেখযোগ্য। আমাদের আজকের গল্পটি তাঁরই শরদিন্দু অমনিবাস পঞ্চম খণ্ড থেকে নেওয়া। তো শুরু করা যাক আজকের গল্প আকাশবাণী। ক্লাবের বারান্দায় আমরা কয়েকজন নীরবে বসে ধূমপান করছিলাম। ফাল্গুন মাসের এক অপরূপ গোধূলি যেন বাতাসে গোরচনার স্নিগ্ধ শিকড়কণা ছড়াচ্ছিল। এমন সন্ধেই বড়দার মুখেও ভূতের গল্প বন্ধ হয়ে গেছিল। সে আজ গুনগুন করে একটি প্রেমের গান ভাসছিল, যৌবন নিকুঞ্জে গাহে পাখি। এমন সময় সুধাংশু এসে দেখা দিল। সুধাংশু আমাদের বন্ধু হলেও এতদিন ক্লাবের সভ্য ছিল না, সম্প্রতি হয়েছে। সম্ভবত বড়দার সঙ্গে ভূত প্রেত নিয়ে তর্ক করবার মতলব নিয়েই সে ক্লাবে ঢুকেছে। প্রেতজনী সম্বন্ধে এত বড় নাস্তিক বড় একটা দেখা যায় না। বড়দার সঙ্গে চোখাচোখি হলেই তার মুখ লড়াইয়ে মেরার মতন জুজুৎসু ভাব ধারণ করত। তারপর দুজনের মধ্যে যে তর্ক আরম্ভ হতো, তার তুলনা খুঁজতে হলে রামায়ণ মহাভারতে শরণাপন্ন হতেই হয়। কিন্তু আজ লক্ষ্য করলাম সুধাংশুর সে তেজ নাই। মুখখানা কেমন যেন ফ্যাকাশে। মনের মধ্যে সে যেন বড় রকম ধাক্কা খেয়েছে। অমূল্য জিজ্ঞাসা করল, হ্যাঁ সুধাংশু, কেন পাংশু বদন তোমার? সুধাংশু উত্তর দিল না, সোজা বড়দার সামনে গিয়ে দাঁড়ালো। তদ্গতভাবে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে গাঢ় স্বরে বলল, ভাই বড়দা, পায়ের ধুলো দাও ভাই। তারপর তার পায়ে হাত ঠেকিয়ে মাথায় স্পর্শ করল। আমরা সকলে হাঁ করে রইলাম। এমন কাণ্ড জীবনে দেখিনি। বড়দাও ভ্যাবাচাকা খেয়ে গেছিল। সুধাংশুর হাত ধরে পাশের চেয়ারে বসাতেই সে বলে উঠল, তোমার কাছে ক্ষমা চাইছি। কালকের ঘটনার পর আমার আর প্রেতজনিতে অবিশ্বাস নেই। অতঃপর কালকের ঘটনা শোনবার জন্য আমরা তাকে ঘিরে বসলাম। কিছুক্ষণ উন্মনাভাবে আকাশের দিকে তাকিয়ে থেকে সুধাংশু আরম্ভ করল, তা বুঝলে, মাসখানেক হলো আমাদের পাড়ায় একটি নতুন বাঙালি ভদ্রলোক এসছেন, প্রিয়তোষবাবু। ওই যে বাড়িখানা আগে মাইনর স্কুল ছিল, সেই বাড়ি নিয়ে আছেন। বাড়ির চারিধারে পাঁচিলে ঘেরা ফাঁকা জমি, তা হলদে রঙের বাড়িখানা, দেখেছো বোধ হয়। প্রথম দিনই প্রিয়তোষবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। পাড়ায় নতুন বাঙালি এসেছেন, তাই সাদর সম্ভাষণ করার জন্য নিজে উপযাচক হয়ে তার কাছে গিয়েছিলুম। বছর 45 বয়সের একটি শৌখিন গোছের ভদ্রলোক। প্রথম দিনে সেই মিস্ত্রি ডাকিয়ে বাড়ির মাথার ওপর রেডিওর এরিয়েল বসাচ্ছিলেন। আমার সঙ্গে মামুলি 2-4টে কথা হলো। কাজকর্ম কিছু করেন না, তবে পয়সা আছে। পুত্র কলত্রও কেউ নাই। বছর 10 আগে পত্নী বিয়োগ হয়েছে। তারপর থেকে খেয়াল মতো এখানে ওখানে ঘুরে বেড়ান। এর আগে বছর 1.5 গয়ায় ছিলেন, সেখানে আর মন টিকলো না, তাই চলে এসেছেন। ভদ্রলোক একা থাকেন, অথচ এত বড় বাড়ি নিয়ে কী করবেন?
এই ভেবে তখন একটু আশ্চর্য মনে হয়েছিল, কিন্তু প্রথম আলাপেই তো আর ওইসব কথা জিজ্ঞাসা করা যায় না। তিনি যেসব আসবাবপত্র সঙ্গে এনেছিলেন তাও বেশ দামি আর শৌখিন। দেখলুম লোকটি বিপত্নিক এবং বয়স্ক হলে কি হয়, প্রাণটা বেশ তাজা রেখেছেন। তারপর আরও বার দুই তার বাড়িতে গেছিলুম। তার চরিত্রে দু একটি ছোটোখাটো অসঙ্গতিও চোখে পড়েছিল। তিনি শৌখিন লোক, কিন্তু সপাক আহার করেন। একটি মাত্র শুকো চাকর রেখেছেন, সে দিনের বেলায় কাজকর্ম সেরে বাড়ি চলে যায়। তার বাড়িতে মেয়ে মানুষের পাট নেই, অথচ বসবার ঘরটি ছবির মতন সাজিয়ে রেখেছেন। পুরুষ মানুষ যে এত গোছালো হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস হয় না। আরও লক্ষ্য করলুম লোকটি যে পরিমাণ অমায়িক সে পরিমাণ মিশুক নয়। কথা ভারী মিষ্টি, কিন্তু কম কথা বলেন। কথা বলতে বলতে বা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়ে। তাছাড়া আমি 3 বার তার বাড়ি গেলুম, তিনি একবারও তার পাল্টা দিলেন না। একটু বিরক্তি বোধ হলো, সন্দেহ হলো তিনি হয়তো মনে করেন তাকে বড়লোক মনে করে আমি তার মোসাহেবি করার চেষ্টা করছি। যাওয়া বন্ধ করে দিলুম। তারপর পথে ঘাটে মাঝে মাঝে দেখা হতো, এই পর্যন্ত। এইভাবে হপ্তা 3 কেটে গেল। প্রিয়তোষবাবুর সম্বন্ধে মনটা যখন প্রায় নির্লিপ্ত হয়ে এসেছে, এমন সময় তার নামে একটা কথা কানে এলো। এই সব খবর মেয়েদের কানে আগে পৌঁছায়। আমার স্ত্রী খবরটা দিলেন, প্রিয়তোষবাবু নাকি সুবিধের লোক নন। রাত্রি 10টার পর তার বাড়িতে মেয়ে মানুষের গলার আওয়াজ শোনা যায়। পাড়ার কেউ কেউ শুনেছে। এমন কিছু অসম্ভব কথা নয়। মনটা খুঁতখুত করতে লাগলো। প্রিয়তোষবাবুকে যেটুকু দেখেছিলুম তাতে তাকে লম্পট দুশ্চরিত্র বলে মনে হয়নি। তবু কিছুই বলা যায় না। যাদের সারা জীবন ধরে দেখছি তাদেরই চিনতে পারলুম না, আর প্রিয়তোষবাবুর চরিত্র এক নজরে চিনে নেব এত অহংকার আমার নেই অন্তত। তাছাড়া সত্যি হোক আর মিথ্যে হোক, এ বিষয়ে করার তো কিছু নেই। করবার মধ্যে বরং বৈঠকখানায় বসে মুখরোচক জল্পনা করতে পারি। অন্তত তখন তাই মনে হয়েছিল বাপু। কাল সকালবেলা পাড়ার ছোকরা ওই দলের চাই ভূত আমার সঙ্গে দেখা করতে এলো। ভূত ডাকাবুকো ছেলে, মনের মধ্যে মারপ্যাচ নেই, মেজাজ করা। সে এসেই প্রিয়তোষবাবুর কথা তুললে, শুনেছেন বোধ হয়। দেখলুম ভূতর মন এখনো আমাদের মতো নির্লিপ্ত জল্পনা প্রবণ হয়ে ওঠেনি। কুণ্ঠিতভাবে স্বীকার করতে হলো, কিছু কিছু শুনেছি বই কি। ভূত টেবিলের ওপর কিল মেরে বললে, এরকম লোককে পাড়ায় রাখা যেতে পারে না। ছেলেরা বলেছে একদিন ধরে 2 ঘা দেওয়া যাক, তাহলে পালাবে। ভূত আর তার দল বয়সে আমার চেয়ে অনেক ছোট, কিন্তু মনে মনে তাদের বাহুবলকে সম্ভ্রম করি। তবু ক্ষীণ আপত্তি করে বললুম, শুধু কানা ঘুষোর ওপর এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হবে? বরং কথাটা সত্যি কিনা ভালোভাবে যাচাই করে যা হোক করা উচিত। ভূত তখন বললে, তা বেশ তো, আপনি যাচাই করুন। অতঃপর ভূতর সঙ্গে পরামর্শ করে ঠিক হলো রাত্রে গিয়ে প্রিয়তোষবাবুর বাড়িতে আড়ি পাতা হবে। কাজটা যদিও মোটেই রুচিসম্মত মনে হলো না, কিন্তু একটা লোককে উত্তম মধ্যম দেওয়ার আগে তার অপরাধ সম্বন্ধে নিঃসংশয় হওয়া ভালো, কি তাই তো? তা রাত্রি 10:30টার পর খাওয়া দাওয়া সেরে রবার সোল জুতো পায়ে দিয়ে বেরোলাম। স্ত্রীকে বলে গেলুম ফিরতে হয়তো দেরি হবে, ঘুমিও না। দিল্লি থেকে ফিল্মি গান দিচ্ছে রেডিওতে, তাই শোনো। তারপর প্রিয়তোষবাবুর ফটকের সামনে ভূতর সঙ্গে দেখা হলো। ভূতটা এমন গোয়ার, জুতো পরে এসেছে যার আওয়াজ 1.5 মাইল দূর থেকে শোনা যায়। তাকে বললুম, ও জুতো পরে তোমার ভেতরে যাওয়া চলবে না, শিকার ভরকে যাবে। সে বললে, বেশ, আমি বাড়িতে পাহারায় রইলুম। রাস্তা তখন একেবারে নির্জন হয়ে গেছে, বুঝলে। প্রিয়তোষবাবুর বাড়ি অন্ধকার। ফটক পার হয়ে পা টিপে টিপে চললুম। বাড়ির সামনাসামনি এসে সদর দরজার মাথার ওপর খিলেনের কাঁচের ভেতর দিয়ে একটু আলো চোখে পড়ল। ঘরের দরজা জানলা সবই বন্ধ, কিন্তু ভেতর থেকে একটা অস্পষ্ট গুঞ্জন আসছে, যেন কারা খাটো গলায় কথা কইছে।
আমার বুকের মধ্যে একবার দূর দূর করে উঠল। কারণ পরের বাড়িতে গিয়ে চোরের মতন আড়ি পাতার অভ্যাস কোনো কালে নেই। যদি ধরা পড়ি তাহলে কি বলবো? তার একটা খসড়া মনে মনে মকশ করে রেখেছিল, কিন্তু স্নায়ুর কম্পন তাতে থামল না। যা হোক, অপ্রীতিকর কর্তব্য যখন করতেই হবে তখন দ্বিধা করে লাভ নেই। বাড়ির সামনে এক ফালি খোলা বারান্দা, তারপরই বৈঠকখানা ঘর। যতদূর সম্ভব নিঃশব্দে বৈঠকখানার বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালো। একটু একটু হাওয়া দিচ্ছিল, ফাল্গুন রাতের হাওয়া। আহা, ঠান্ডা আর মোলায়েম। এমন কিছু বুড়ো হয়নি। মনে হলো এমন রাত্রে কোনো প্রণয়ীর ঘরে গুপ্তচর বৃত্তি করাটা একটা অপরাধ। তা হোক না সে অবৈধ প্রণয়, কিন্তু সে যাক, ওটা মনের ক্ষণিক দুর্বলতা মাত্র। ঘরের মধ্যে দুজন লোক কথা কইছে, বেশ সহজ গলাতেই কথা কইছে। একজনের গলা চিনতে কষ্ট হলো না, নিঃসংশয়ে প্রিয়তোষবাবুর গলা। অন্য গলাটি, হ্যাঁ, স্ত্রী লোকেরই বটে। মিষ্টি, ভারী মিষ্টি গলা, কিন্তু ঠিক যেন স্বাভাবিক নয়। এসরাজের তারের আওয়াজের মতন তাতে একটা ধাতব ঝংকার আছে। কান পেতে শুনতে লাগলো। গলার আওয়াজ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কথাগুলো ঠিক ধরতে পারছি না। একবার মনে হলো প্রিয়তোষবাবু কবিতা আবৃত্তি করছেন। তুমি সকল সোহাগ সয়েছিলে সখী। তারপর কিছুক্ষণ কথাবার্তা অস্পষ্ট হয়ে গেল। দোরের কাছে কান নিয়ে গিয়ে শোনবার চেষ্টা করলুম। কথাবার্তার সুর বদলে গেছে, মান অভিমানের পালা চলছে। মনে হলো যেন মেয়েলি গলা বলছে, যাও, তোমার সঙ্গে আর কথা কইব না, আর আসবও না। কেন তুমি? আমার মনের মধ্যে শুধুই বিস্ময় নয়, আতঙ্কও জমা হয়েছিল। কারণ মেয়েলি গলাটি কেবল বাঙালি মেয়ের গলায় নয়, শিক্ষিত মার্জিত বাঙালি মহিলার গলা। মনে মনে ঘেমে উঠছিল আর ভাবছিল কে হতে পারে। হঠাৎ ঘরের মধ্যে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। প্রায় 10 সেকেন্ড আর কোনো শব্দ নেই। তারপর একটি সুমিষ্ট ব্যঙ্গ হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। হাসি থামলে স্পষ্ট স্ত্রী কণ্ঠ শুনতে পেল। একটি ভদ্রলোক দোরের কাছে দাঁড়িয়ে আড়ি পাচ্ছেন। যাও, আদর করে ঘরে এনে বসাও। চমকে উঠলুম, পালাবো কিনা ভাবছি। এমন সময় প্রিয়তোষবাবু দরজা খুলে দাঁড়ালেন। ঘরের মধ্যে আলো ছিল, মৃদু শক্তির একটা নীল বাল্ব জ্বলছিল। দেখলুম প্রিয়তোষবাবুর মুখে বিরক্তি এবং ক্ষোভ মাখানো রয়েছে বটে, কিন্তু অবৈধ প্রণয়ে ধরা পড়া লজ্জা সেখানে লেশ মাত্র নেই। তিনি বললেন, আসুন। একরকম অসাড়ভাবেই ঘরে ঢুকল। ঘরের মধ্যে কিন্তু আর কেউ নেই। মেয়েলি গলার অধিকারিণী কোথায় অদৃশ্য হয়ে গেছে। কেবল ঘরের একপাশে রেডিও সেটের ভেতর থেকে আলো বেরোচ্ছে, যেন প্রিয়তোষবাবু এতক্ষণ বসে রেডিও শুনছিলেন, যন্ত্রটা বন্ধ না করেই দরজা খুলতে এসছেন। প্রিয়তোষবাবু যদি আমার সঙ্গে রূঢ় আচরণ করতেন তাহলেও আমি একটু জোর পেতাম, কিন্তু এতই ভদ্রভাবে আমাকে রেডিওর কাছে নিয়ে গিয়ে বসালেন, আমার মুখে আর কথা জোগালো না। তিনি নিজের মুখের ওপর দিয়ে একবার হাত চালিয়ে ধীরভাবে প্রশ্ন করলেন, কিছু দরকার আছে কি? আমি উত্তর দেওয়ার আগেই সেই ব্যঙ্গ হাসি আমার কানের কাছে আবার ঝংকার দিয়ে উঠল। আমি ধর্মড়িয়ে উঠে দাঁড়িয়ে দেখি আওয়াজটা আসছে রেডিওর ভেতর থেকে। তারপরই কথা শুনতে পেলুম, বিদ্রুপ ভরা তীক্ষ্ণ কণ্ঠের কথা। দরকার আছে বই কি? তুমি কার সঙ্গে কথা কইছ তা চুরি করে শুনতে এসেছেন?
সভয়ে রেডিওর কাছ থেকে সরে এলুম। মাথার চুল বোধহয় খাড়া হয়ে উঠেছিল, গায়েও কাটা দিয়েছিল। বিরলভাবে জিজ্ঞাসা করলুম, এ এ এ কি, কে কথা হয়েছে প্রিয়তোষবাবু? কে 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 কথা হয়েছে? প্রিয়তোষবাবু একবার চোখ তুলে আমার পানে চাইলেন, তারপর মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, আমার স্ত্রী। আপনার স্ত্রী? কিন্তু রেডিওর মধ্য থেকে গঞ্জনা ভরা কঠিন স্বর বেরিয়ে এলো, কিন্তু তিনি মারা গেছেন, এই না? তাতে আপনার কি? আপনি কেন আমার স্বামীকে বিরক্ত করতে এসেছেন? যান, বাড়ি যান। কীরকম ভদ্রলোক আপনি? আমার স্বামীর চরিত্র তদারক করবার কি অধিকার আছে আপনার? উনি আপনাদের পাড়ায় এসে আছেন, আপনাদের পাড়া পবিত্র হয়ে গেছে, জানেন তা? তারপর হঠাৎ এই তপ্ত ঝাঁঝালো কণ্ঠস্বর উদ্বেগে যেন গলে গেল, ওগো যাও, এবার শুয়ে পড়ো, নইলে শরীর খারাপ হবে, অনেক রাত হয়েছে। প্রিয়তোষবাবু উঠে দাঁড়ালেন। আমার মাথার ভেতরটা তালগোল পাকিয়ে গেছিল। নেহাত গ্রাম্য লোকের মতন বললুম, কিন্তু কিছু যে বুঝতে পারছি না। রেডিওর ভেতর থেকে, মানে? ক্লান্ত স্বরে প্রিয়তোষবাবু বললেন, রেডিওতে আমার স্ত্রী রোজ এই সময় আমার সঙ্গে কথা কন। তার মৃত্যুর পর থেকেই এমনই হয়ে আসছে। আমার জীবনের এই একমাত্র সম্বল। উনিই সংসার চালান, উনি সব কিছু করেন, আমি শুধু ওর কথা মতন কাজ করে যাই। বিস্ময়ের ঘোর মনটা তখনও অর্ধমূর্ছিত ছিল। বললুম, কিন্তু কিন্তু এ এ এ- এ কি করে সম্ভব হয়? রেডিও থেকে অধীর উত্তর এলো, আপনি সে বুঝবেন না, বোঝবার বৃথা চেষ্টাও করবেন না। তার চেয়ে বাড়ি যান, আপনার স্ত্রীর বুকের ব্যায়াম আছে না? ভালো চান তো শিগগির বাড়ি যান, নইলে হয়তো আর দেখতে পাবেন না। শেষের দিকে কথাগুলো ভয়ঙ্কর গম্ভীর হয়ে উঠল। সেই যে সাধু ভাষায় বলে, বেত্রাহত কুকুর, ঠিক সেইভাবে প্রিয়তোষবাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির মুখে দৌড়তে আরম্ভ করল। পথে ভূত বোধ হয় সঙ্গ নিয়েছিল, কিন্তু সেটা জাগ্রত চেতনার কথা নয়, আবছায়া একটা অনুভূতি মাত্র। বাড়ি পৌঁছে দেখি বসবার ঘরের রেডিওটা খোলা আছে, কিন্তু তার ভেতর থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আর মেঝের ওপর মাদুর পেতে স্ত্রী পড়ে আছেন, তার দু চোখ বন্ধ। একটা হাত এমন অস্বাভাবিকভাবে ছড়ানো রয়েছে যে মনে হয়, মনের অবস্থা বুঝতেই পারছো, প্রায় তার ঘাড়ের ওপর আছড়ে পড়লুম। তিনি ধর্মর করে উঠে বসে বললেন, এলে? আমার একটু তন্দ্রা এসে গেছিল। রেডিওর মধ্যে থেকে তরল কৌতুকের হাসি এসরাজের ধাতব মূর্ছনার মতন বেরিয়ে এলো। তারপর সেই গলার আওয়াজ, কেমন জব্দ? আর যাবেন পরের হাড়িতে কাটি দিতে? স্বামী স্ত্রীর কথা চুরি করে শুনতে গেছিলেন, তাই একটু ভয় দেখালো। আর কখনো এমন কাজ করবেন না।